বিধানসভার ভোট, বিধানসভার ভেতরে কারা পলিসি মেকিং করবে, কারা নিয়ম তৈরি করবে, কারা আইন তৈরি করবে, কারা জিনিসপত্রের দামকে ঠিক জায়গায় বেঁধে রাখবে, চাকরি বাকরির নিয়মের কি নিয়ম নীতি হবে নাকি দুর্নীতি হবে সেটাকে ঠিক করে। আমাদের সরকারি স্কুলগুলো, আমাদের হেলথ সেন্টারগুলো, আমাদের সরকারি অফিস আদালত, হসপিটাল, সেগুলো কি করে চলবে তার আইন ঠিক করে, তার পলিসি, তার নীতি ঠিক করবে। বিধানসভার ভেতরে যে 294 জন এমএলএ যান, তারা সেই 5 বছরের জন্য গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা নতুন করে কোনো কাজ কারবার পাবেন কিনা, মাথা উঁচু করে বাঁচবেন কিনা সেটা ঠিক করে। 294 জন এমএলএ তারা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সেটা ঠিক থাকবে নাকি সেটা উচ্ছন্নে চলে যাবে তার জন্য পলিসি ঠিক করে, তার জন্য পুলিশকে পরিচালনা করে, মানুষকে অবহেলান করে, মানুষকে নিরাপত্তা, ভবিষ্যতের সুরক্ষা এগুলোকে প্রদান করেন এবং তার জন্য নিয়ম তৈরি করেন, নীতি তৈরি করেন, দরকার করলে আইন তৈরি করেন। যখন নিজেরা পারেন না তখন ভোটারদেরকে, জনগণকে, নাগরিককে, পাবলিককে তার সঙ্গে ইনভলভমেন্ট করেন, অংশগ্রহণ করেন। প্রত্যেকটা দপ্তর, তা বিএলআরও হোক, তা স্বাস্থ্য দপ্তর হোক, তা শিক্ষা দপ্তর হোক, তা বাজার সমিতি হোক, স্কুল কমিটি হোক, আমাদের অফিস আদালত, আমাদের রেশন অফিস, আমাদের ইলেকট্রিসিটি বোর্ড তার অফিস, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের পঞ্চায়েত, এটা তাদের পরিচালনা এবং তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে, তাদের নীতিকে, তাদের পলিসিকে, তাদের ভবিষ্যৎ প্রকল্প ঠিকভাবে চালানোর জন্য এই যে ছোট ছোট যে সরকারগুলো আছে, বিএলআরও, স্বাস্থ্য, শিক্ষা, কোর্ট, পুলিশ, রেশন অফিস, পঞ্চায়েত, পৌরসভা, আরটিআই অফিস, গণপরিবহন, এগুলো তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এই ছোট ছোট আমাদের হাতের নাগালের যে সরকারগুলো আছে সেগুলো কি করে পরিচালিত হবে তার কাজ, তার পরিকল্পনা ঠিক করে। নিশ্চিতভাবে 29শে এপ্রিল গোটা উত্তরপাড়া বিধানসভা যারা ভোটার, যাদের নাম অ্যাডজুডিকেশনে ঝুলছে না, যাদের নাম ডিলিট হয়ে গেল, তারা ভাবে বাকি যেন আমরা খারাপ ঘর থেকে বেঁচে গেলাম, কি করে বাঁচলাম কেউ জানে, কারণ কোন নিয়ম নীতি তো নেই, কোন তো নিয়ম নেই। পাড়ায় পাড়ায় যখন গোটা উত্তরপাড়াতে ঘুরছি তখন উত্তরপাড়া বলছে যে জানো আমার স্বামীর নাম আছে, আমার ছেলের নাম আছে, ছেলের বউটারও নাম আছে, অথচ আমার নামটা নেই। আমার ভাইয়ের নাম আছে, আমার দাদার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার বাবার নাম আছে, আমি বিগত 4 বছর দিয়ে ভোট দিয়েছি, আমার নামটা নেই। কেউ বলছেন আমার নামটা একই লিখেছে, মানে তিনি বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার মাঝখানে পেন্ডুলামের মতো ঝুলছে। তাকে কি করতে হবে? কাজ, কারবার, লেখা পড়া, সংসার, চাকরি বাকরি কামাই ছেড়ে ট্রাইব্যুনালে দৌড়াতে হবে একটা প্লাস্টিকে কিছু কাগজ বেরোতে হবে। যারা এই দৌড়া ছোটাছুটি করছেন তারা ভাবে আপনারা কি করবেন, আপনার 29শে এপ্রিল আপনাদের ভোটে 294 জনের মধ্যে একজনকে আপনারা পাঠাবেন এই পলিসি ঠিক করতে, আর সেই পলিসিকে বাস্তবায়িত করতে, সেই পলিসিকে মাটিতে ইমপ্লিমেন্ট করতে। আপনার বাড়ির হাটের সামনে যে ছোট ছোট সরকারগুলো আছে সেই সরকারগুলো কেমন করে পরিচালিত হবে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শুধু এইটুকু গুরুত্বপূর্ণ নয় যে আপনারা ভোটার, এমনকি যে এমএলএ কে নির্বাচন করবেন সেই এমএলএ আগামী 5টা বছর আপনারা যা যা দাবি তুলছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে বিধানসভাতে গলা খাটাবে নাকি আপনাদেরকে নিয়ে লড়াই
বিপদ পড়ে, জেরক্স যারা করে তাদের কিছু লাভ হয়। দুয়ারে সরকারের নির্দিষ্ট সময় আছে, বছরে একবার দুবার। আমার বাড়ির সামনে যে ছোট ছোট সরকারগুলো ছিল, সেই সরকারের কাছে গেলেই তারা বলে এখানে হবে না, দুয়ারে সরকারে চলে যাও। আর দুয়ারে সরকারে যতক্ষণ না বাসটা ত্রিপল দিয়ে পেট হচ্ছে, ততক্ষণ দুয়ারে সরকারকে পাওয়া যায় না। আমরা জানতে চাই এই পশ্চিমবঙ্গে এটা শুধু উত্তরপাড়া নয়, 180 বছরের পুরনো এখানে স্কুল থাকবে, তাই তো? উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল 180 বছর পুরনো, 187 বছর পুরনো। এখানকার জয়কৃষ্ণ লাইব্রেরি পুরনো, প্যারিমোহনের যে কলেজ, সেই কলেজ পুরনো, বর্ণমূল লাইব্রেরি তার থেকেও পুরনো। এখানকার সঙ্গীত চক্র, যেখানে আমাদের গোটা ভারতের গণ্যমান্য ব্যক্তিরা, সঙ্গীত শিল্পীরা এখানে রাতের পর রাত সম্মেলনে নিজেদের শিল্পকে, নিজেদের সংস্কৃতিকে এখানে তারা রাস্তায় এনেছেন। আমরা কে শিশির বন্দ্যোপাধ্যায়কে ভুলে যেতে পারি? উত্তরপাড়ার মানুষ কে ভুলে যাও? 47 সালে যখন দাঙ্গা হচ্ছে, তখন শিশির বন্দ্যোপাধ্যায় নিজের বুক দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাকে আটকাতে গিয়ে এখানে শহীদ হয়েছে। অমরেন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে এখানকার বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের এখানে মাটি। উৎপাদকদের আন্দোলন, কলোনিবাসীদের আন্দোলন কি করে ভুলে যাব? উত্তরপাড়াতে এখানে সাহেবদের বিরুদ্ধে লড়ে এখানকার ভোট বাগানে প্রতিষ্ঠাতারা তারা সিল জিতেছিলেন, তাদের নামে যে সিএ মাঠ, সেই মাঠ আজকে ঢুকছে। একদিন এখানে সিএবি টুর্নামেন্ট হয়েছে, তারা ম্যাচ টুর্নামেন্ট হয়েছে, বড় বড় খেলাধুলার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এখানে পদচিহ্ন রেখেছে। আজকে মাঠের অবস্থা ঢুকছে, ওইটুকু মাঠ এখন অডিটোরিয়াম হবে, মাটি ঘোরা হচ্ছে, গোটা উত্তরপাড়ার মাটি ঘোরা হচ্ছে, গোটা জলের জন্য, কোথাও পাইপ বসানোর জন্য, আর কোথাও সরকারি টেন্ডারের টাকা মারার জন্য মাটি ঘোরা হচ্ছে। কিন্তু মাটি খুললেও উত্তরপাড়ার ঐতিহ্য, উত্তরপাড়ার হেরিটেজ, উত্তরপাড়ার আমাদের মান সম্মান, উত্তরপাড়ার আমাদের অহংকার, সেটা কি মাটি খুলে বেঁচে দেওয়া যায়? আমি উত্তরপাড়া গিয়েছি, কোন রাজনৈতিক দলকে তো উত্তরপাড়া প্রত্যাখ্যান করে দেয়নি। এই আমরা সিপিআইএম নমিনেশন করেছে, তৃণমূল নমিনেশন করেছে, বিজেপি নমিনেশন করেছে, কংগ্রেস নমিনেশন করেছে, রিপাবলিকরা নমিনেশন করেছে। উত্তরপাড়ার মানুষ তো কাউকে ছুঁড়ে ফেলে দেয়নি, উত্তরপাড়ার মানুষ তো কোনো রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করে দেয়নি। উত্তরপাড়ার মানুষ তার হেরিটেজ নিয়ে, তার ঐতিহ্য নিয়ে, তার গর্ববোধ নিয়ে, তার সম্মান নিয়ে, তার অহংকারকে নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই কোন পলিটিক্যাল পার্টির ঝান্ডা বাঁধতে তো বন্ধ করেনি উত্তরপাড়া। ওই কোন পলিটিক্যাল সিম্বল রাখতে দেওয়া জুড়ে বলেনি তো যে না, তোমাদের আমরা পলিটিক্যাল সিম্বল রাখতে দেব না। উত্তরপাড়ার পরে, উত্তরপাড়ার রাস্তায়, উত্তরপাড়ার পথে ঘাটে মাঠে কোন পতাকা দেখা যাচ্ছে? এই পতাকা কোথা থেকে আমদানি হলো? এই পতাকা কিসের প্রতীক? এই পতাকাতে যে একটা রাগী মুখ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিসের সিম্বল? সেটা কোন বীরত্বের, কোন সাহসের সিম্বল? নাকি এটা কি আতঙ্কের সিম্বল? নাকি এটা একটা ভয়ের সিম্বল? নাকি এটা একটা অস্থিরতার প্রতীক? নাকি উত্তরপাড়ার সংস্কৃতি? এই সিম্বলকে, এই ধরনের প্রতীককে, এই ধরনের প্রচারকে আমরা আত্মস্থ করতে পারবো? আমরা কোনো বিপরীত কথা বলছি না, আমরা আপনাদেরকে কোথাও প্রভুত্ব করছি না।
বাড়ি বিবিতে একের ভেতরে লোকের বাড়ির ড্রয়িং রুমে রাস্তার উপর বসে নোংরা পচা একটা বেডের পাশে বসেও 350-র বেশি পাড়া বৈঠক করেছি। উত্তর পাড়া বলছে রাজবাড়ির স্টেট জেনারেল হসপিটালটা কেন ঢুকছে, প্রশ্ন করছে আমাদেরকে। কি করবেন আপনারা জিজ্ঞেস করছে। মহামায়া হসপিটাল উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি পরিচালনা করে, মেটার্নিটি হসপিটাল, মাতৃত্বের সুযোগ সুবিধার হসপিটাল, আজকে সেটা প্রাইভেটাইজেশনের হাতে তুলে দিচ্ছে। আমাদের পৌরসভাগুলোর হাল এত খারাপ কোথা থেকে হয়ে গেল যে আমাদের পৌরসভা পরিচালিত মেয়েদের একটি হসপিটাল আমরা প্রাইভেটের হাতে তুলে দিচ্ছি। সেখানে 2 টাকার টিকিটে আমাদের ট্রিটমেন্ট হতো, আর সেটা বেসরকারি ক্ষেত্রে টাকা লুটের জায়গা হচ্ছে। হয়তো পাশের কোন্নগর পৌরসভা 350টা পাড়া বৈঠকে উঠে আসছে। কোন্নগর মিউনিসিপ্যালিটি পরিচালিত পীতাম্বর হসপিটাল আজকে প্রাইভেটাইজেশনের বলে। কেন আমাদের পৌরসভাগুলো ঢুকছে? কেন? মাগলা সেবা সদন, চামড়া রোগ, চোখের রোগ এত দুর্দান্ত ভাবে করতে হবে। মাগলা সেবা সদনটা কেন বন্ধ হয়ে গেল? কেন আজকে ডাক্তার নেই? আচ্ছা, উত্তর পাড়াতে কি কোনো গরিব লোক নেই? উত্তর পাড়ায় আপনারা সবাই বড় লোক। উত্তর পাড়ার আমাদের সবার লাখ লাখ টাকা মেডিক্লেম আছে। উত্তর পাড়ার সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষ, ফুচকাওয়ালা, টোটো চালক, অটো চালক, লোকের দোকানে কাজ করা, রাস্তায় ধারে সবাই কর্মী, আমাদের সবার কোটি কোটি টাকা লাখ লাখ টাকার মেডিক্লেম আছে। আমাদের এই মকরা সেবা সদন, আমাদের এই পীতাম্বর, আমাদের স্টেট জেনারেল হসপিটাল, আমাদের এই মহামায়া হসপিটাল গুলো, আমাদের এই সরকারি হসপিটাল গুলো, রায়াপুর প্রাইমারি হেলথ সেন্টারে আমাদের প্রয়োজন নেই, তাহলে কেন ঢুকছে? এসব কথা আলোচনা হয় না হুগলির জেলার প্রশাসনিক মিটিং এ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। উত্তর পাড়া কি শুধু উত্তর পাড়ার কথা বলবে? আমাদের রেল স্টেশন সংগ্রহগুলো, বাজারগুলো, হাটগুলো, হুগলির তারকেশ্বর, গোঘাট, আরামবাগ থেকে চাষিরা 40 টাকার বস্তা কিনে নিয়ে 500 টাকা খরচে উৎপাদিত 1 বস্তা আলু এনে মাঠে ফেলে দিয়ে রেল স্টেশন সংলগ্ন মাঠে এই আলুর বস্তাটা ফেলে দিয়ে 540 টাকার আলুটা 200 টাকায় বেচে দিতে বাধ্য হচ্ছে। আপনাদের কাছে আমাদের জোর হাত করে আবেদন, একটা আইন বলে দিন। আমরা ওই বাজারগুলোতে প্রচারে যেতে পারছি না, কারণ আলু চাষিরা আমাদেরকে হাত ধরে বলছে আমার আলুর দাম আমি কোথায় পাবো, আমাকে আইন বলো, আমি সেখানেই যাব। আপনাদের যদি জানা আছে যে ওই আলু চাষির আলুর প্যাকেটটা তার যা খরচ হয়েছে সেই খরচ থেকে 2-5 টাকা বাড়তি দিয়েও সরকার কিনে নিতে পারে, একটা ঠিকানা বলে দিন, আমরা কাল থেকে আলু চাষিদেরকে ওই ঠিকানায় পাঠিয়ে দেবো। কি নেই হুগলিতে? নদীর পাশে বাস, আমাদের বন্ধ কারখানার জমি, গোটা হুগলিতে জামনগর থেকে হিমমোটর, বিভিন্ন কটন মিল গড়ে আছে। আচ্ছা, আমাদের উত্তর পাড়া একটু ভেতরে গেলে গেঞ্জি বানাচ্ছে, হতিয়ারি শিল্প, বেঙ্গলি বানাচ্ছে, বেঙ্গলি তুলে দেওয়া রেগুলার বানাচ্ছে, কপালে পড়া পিন বানাচ্ছে, শাড়িতে দেওয়ার সেফটি পিন বানাচ্ছে, জুতো বানাচ্ছে। মেটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে। আগে 1000 রিমুভার বানালে যে টাকা ইনকাম হতো আজকে তার থেকে কমে যাচ্ছে। আমরা কোথাও উত্তর পাড়ার বিগত 5টা বছরের এমএলএ একটা বার বিধানসভার ভিতরে আমরা কথা বলতে পারতাম না যে উত্তর পাড়া কুটির শিল্পগুলোকে বাঁচানোর জন্য আমরা একটা করে সমবায় গড়ে তুলবো, আর সরকার তার মাথার উপরে ছাতা ধরবে। বাধ্য না রোজগার উত্তর পাড়ার মেয়েগুলো, বাধ্য না রোজগার উত্তর পাড়ার আমাদের ছেলে মেয়েগুলো ছুটছে ছুটছে। আজকে এখানে যদি আপনারা আর একটু রাস্তার দিকে চলে যান, আজকে একটা হলুদ জামা পরা, একটা মেরুন কালারের জামা পরা,
একটা পিঙ্ক কালারের জামা পরা এবং একই রঙের একটা বড় হাউস মতো ব্যাগ পিঠে আছে, ও এখানে দেখবে না যে ওর হকের জন্য, ওর কালকে সুরক্ষিত করার জন্য এখানে কে গলা ফাটাচ্ছে, ওর তখন চোখে ধুলি করা আছে। ও শুধু এই রাস্তাটা ক্লিয়ার দেয়, কারণ ওকে 10 মিনিটে ডেলিভারি করতে হবে, নইলে ওর কাজ থাকবে না, ওর রেটিং কমে যাবে, ওর কাজটা চলে যাবে। আমরা পারি না ওদের আগে একটা ছাতা ধরতে? পারি না? আমরা পারি না আমাদের এই ছোট চালক ভাইদের মাথায় একটা ছাতা ধরতে? কাজ পাইনি, 1.5 লাখ টাকা খরচ করে টোটো নামিয়েছে রাস্তায়। পুলিশকে পয়সা দাও, ইউনিয়নকে পয়সা দাও, নেতাদেরকে পয়সা দাও। আমরা টোটো চালক ভাইদের কাছে বলছি, ভাইরা আসো, দরকার পড়লে সিপিআইএম এর ইউনিয়ন করো, দরকার না পড়লে সিপিআইএম এর ইউনিয়ন করো না। ইচ্ছে হলে ভোট দাও মীনাক্ষী মুখার্জিকে, ইচ্ছে না হলে ভোট দিও না, কিন্তু কারো কাছে মাথা নামিও না। মাথা তুলে থাকো, পুলিশকে, নেতাকে, ইউনিয়নকে তোমার রক্ত ঘামে একটা টাকা দিও না। যদি কোথাও তোমাদের উপরে বিপদ আসে আমরা দাঁড়াবো। আরে এমনিতেই 5টা মার্ডার কেস, একটু মার্ডার কেস সঙ্গে 19টা মামলা খেয়ে আছি, তোমার জন্য আরেকটা মামলা খেয়ে নেবো, অন্তত মুখে মুখে শান্তি থাকবে যে তোমাদের জন্য লড়েছিলাম, লড়েছিলাম তোমাদের জন্য। কথা আছে পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টা এমএলএর মুখে ভারতে উত্তর মারার জন্য, এটা কি শুধু উত্তর মারার সমস্যা নাকি? আর এটা গোটা পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এদের সমস্যা। আজকে ভদ্রতা স্কুলে 26টা বাচ্চা মাধ্যমিক দিচ্ছে, আর আমরা গর্ব করে বলবো যে আমরা শিক্ষাকে এগিয়ে আছি। পড়ে না আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো 11 12 পড়ে না? 2 বছরের 4টে সেমিস্টার, 11-এ 2, 12-এ 2। পার সেমিস্টারে ভর্তির জন্য 3000 টাকা ফিস, পার সেমিস্টারে। আগে কত ছিল, এখন কত? ক্লাস 9-এর পরে আর কোনো মিড নেই না তো? 9-এর পর মিড আছে? কোন রকমের মাধ্যমিক, তারপরে জব আউট। সবাই বড় লোক, গোটা পশ্চিমবঙ্গে সবাই বড় লোক, সবাই ইংলিশ মিডিয়ামে পড়াবে। এত ফিস বাড়িয়ে দিলে আমরা কি বলেছি? যখন মানুষ ক্ষমতা দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল, পশ্চিমবঙ্গে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হাজারে হাজারে তৈরি হয়েছে, তখন 60-এর বেশি এমপি ছিল, পার্লামেন্টে গিয়ে সর্বশিক্ষা অভিযানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করেছে। আজকে আমরা বুক ঠুকে বলছি, আসুন আমাদের সাথে। যদি আরজি করের রেপ হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া গাড়ির চাকা যদি আটকাতে পারি, বিধানসভার ভেতরে লাল ঝান্ডার এমএলএদেরকে পাঠান। কথা দিচ্ছি, তৃণমূলের সরকার পরিচালিত যেটাকে 77টা বিজেপির এমএলএ আছে, ওদের চুরি দুর্নীতি আর লুটের গাড়ির চাকাও আটকে দেবো। আর উচ্চ মাধ্যমিক কেন, গ্রাজুয়েশন পর্যন্ত বাচ্চাদেরকে ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করবো। সরকারি হসপিটাল, সরকারি স্কুল যদি ঢুকতে থাকে, তাহলে বেসরকারি হসপিটাল, বেসরকারি স্কুলের লুট বাড়ে। আমরা সরকারি স্কুল আর সরকারি হসপিটালকে পরিকাঠামোকে উন্নত করতে চাইছি। কি চাইছি আমরা? আমরা চাইছি যারা বিদ্যুৎ মিটার আছে, যারা বিদ্যুৎ নেন, ইলেকট্রিসিটির যারা কনজিউমার, আপনি বড় লোক হন, আপনি গরিব লোক হন, আপনি মধ্যবিত্ত হন, আপনি খেতে খান, আপনি লুটে খান, আপনি যা খুশি করুন, প্রথম 100 ভাগ, দ্বিতীয় 100 ভাগ। প্রথম 100 ইউনিটের বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে না, আর দ্বিতীয় 100 ইউনিটের বিদ্যুৎ বিল আপনি আধা দেবেন। আমরা পারতাম বলতে, আমাদের ইতিহারে আমরা একটা পরিষ্কার করতে পারতাম যে আপনার প্রথম 100 ইউনিটের বিদ্যুৎ বিলের যা টাকা হয় সরকারি রেটে আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, বলতে পারতাম। আমরা বলি, আমরা বলেছি ফ্রিতে দেব, আমরা ফ্রিতে দেব। বিদ্যুৎ
দায়িত্ব নেবে, সরকার সেই টাকা বিদ্যুৎ কেন্দ্রকে পে করবে। সরকার যদি বিদ্যুৎ কেন্দ্রকে পে করে তাহলে একসময় হলদিয়া, মঙ্গলেশ্বর, গজগজ, মেঘিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এই পশ্চিমবঙ্গের সরকার করেছিল। আমরা যদি বিদ্যুতের কনজামশনের বহনের ভাতটা কমাতে পারি, 100 ইউনিট করে ফ্রি, আর পরের 100 ইউনিট যদি হাফ দিতে পারি, আর এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দেব, তাহলে জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে সরকার সেই টাকা পে করবে। আর যদি বিদ্যুতের কোম্পানির ঘরে, বিদ্যুৎ কারখানাতে যদি সেই টাকা দেয়, তাহলে আজকে যদি 200 ইউনিট চলছে, তাহলে আগামী দিনে সেখানে 6টা ইউনিট চলবে। কারণ যারা ফ্রিতে বিদ্যুৎ পাবে তারা এই বিদ্যুৎকে ব্যবহার করে নতুন কাজ, কর্ম, ব্যবসা চালু করতে পারবে। আর ওইদিকে বিদ্যুৎ কোম্পানিগুলো, কারখানাগুলো এখন যদি 200 ইউনিট চালাচ্ছে, আগামী দিনে 4টা, 5টা, 6টা ইউনিট চলবে। আর ইউনিট কখনো হাওয়াতে চলে না, সেখানেও বেকার ছেলে মেয়েদের চাকরি হবে। শুধুমাত্র টেকনিশিয়ান যাবে না, শুধুমাত্র ইঞ্জিনিয়ার যাবে না, শুধুমাত্র যারা টেকনিক্যাল পার্সন তারা যাবে না, যারা গাড়ি চালাবে, যারা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যারা ডি গ্রুপের কাজ করবে, যারা ক্যারিক্যাল কাজ করবে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে যাবে। আপনি বলুন, মুখে হাত দিয়ে বলুন, আজ কয়লার দাম 40% কমেছে, জিএসটি কমে গেছে, ইলেকট্রিক সেবা, ইলেকট্রিসিটি বিলের দাম কমলো, কয়লার দাম কমে গেল, জিএসটি কমে গেল, কিন্তু কই আপনার জিএসটির বিদ্যুৎ বিল তো কমলো না। আমাদের সময় যেটা 4 টাকা ইউনিট ছিল, আজকে সেটা 9 টাকা ইউনিট। আশেপাশের রাজ্যগুলোতে দেখেনি এত দাম এই বিদ্যুৎ বিলের, আর কোন রাজ্যে বেড়েছে? শুধু পশ্চিমবঙ্গে বেড়েছে। কেন বেড়েছে? জিএসটির কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে তৃণমূল আর বিজেপি, তাই বেড়েছে। আর জিএসটির বিদ্যুৎ বিল বাড়লে সরকারের বুকে কলেজা থাকে না, এদের বিরুদ্ধে কথা বলার আর থাকে থাকবে না। কথা করতে পারেন, লড়াই থাকতে পারেন, ভোট দিতে পারেন। 294টার মধ্যে একটা এমএলএ আপনারাও পাঠাবেন, বেছে নিন কাকে পাঠাবেন। ফ্যামিলি বিজনেস ওয়ালাদেরকে একই বাড়িতে থাকবে, এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান সবাই তাদেরকে পাঠাবেন। যারা আপনি বিজেপিকে ঘালবন্ধ করেছে তারাই, তারা থাকবেন। যারা একসময় ভারতীয় সেনাতে কাজ করেছে, নিজেরা বলছেন আমরা ভারতীয় সেনাতে কাজ করেছি, নিজেরা বলছেন আমরা দেশকে রক্ষা করার কাজ করেছি। আপনাদের কাছে আমাদের জোর হাত করে প্রশ্ন, যখন সেনাতে কাজ করতে যাই তো পিছনে আমাদের ভাইয়েরা দাঁড়িয়ে আছে, पूछिए हम लोगों से कि आप लोग जब बस में उतरते हैं তখন কি আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করেন নাকি কোনই যে এই তুই হিন্দু না মুসলমান রে? যখন দৌড় করান, যখন এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, তখন প্রশাসনকে এই যারা সেনার আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, এরা প্রশাসনকে জিজ্ঞেস করে নাকি এই তুই বাংলাতে কথা বলিস না, হিন্দিতে কথা বলিস রে? জিজ্ঞেস করে? এদের কি পরিচয়? এদের পরিচয় এরা সেন্ট্রাল বাহিনী। এদের পরিচয় কি? এরা আমাদের সুরক্ষার জন্য এসেছে। এদের পরিচয় কি? এরা ভারত সরকারের কর্মচারী, এরা ভারত সরকারের জন্য আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এসেছে। এরা রিটার্ন হবে, এরা ভোটে দাঁড়াবে, তারপরে বলবে যে আমি হিন্দু ধর্মকে রক্ষা করবো। এটা শেখায় আমাদের ভারতীয় সেনাবাহিনী, এটা শেখায় আমাদের বিদেশি, এটা শেখায় আমাদের রব। তাহলে কি শিখে কি রাস্তায় বলছে, কি কি বলছে রাস্তায়? আপনারা আমাদেরকে ভরসা করতে পারেন, আমরা লড়তে পারি। 21 সালে বিধানসভার ভেতরে একটিও লাল ঝান্ডা মেনে ছিল না, পশ্চিমবঙ্গের মানুষ চাইছিল না। কিন্তু সন্দেশখালী থেকে ভেজাল স্যালাইনের কারখানার পেটে তালা লাগানো, চাকরি প্রার্থীদের আন্দোলন, চাকরি চাওয়ার আন্দোলন, আর্থিকরের বাড়ি আটকে দেওয়ার আন্দোলনে, করোনার সময় রেড বানের বিড়ালে হাতিয়ে বলছিল আমরা ছাড়া আজও ছিল কেউ?
আপনি করেন গাড়ি আটকানো শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা তো নয়। সরকারি সরকারি মেডিকেল কলেজে অমানবিক কার্যকলাপ চলছিল, তার মুখোশ খুলে দিতে চেয়েছি। 14 তারিখে রাতে যারা রাত জেগেছিলেন তারা শুধুমাত্র কলকাতার শহরতলিতে শিক্ষিত জ্ঞানী মানুষেরা নন। বলে বাচ্চা নিয়ে মাথায় ঘোমটা নিয়ে মোটা রাত্রের মহিলারা রাস্তায় দাঁড়িয়েছিল, জেগেছিল, বিচার চেয়েছিল। এই অপরাধে আমাদেরকে জেরাবন্দ করতে হয়েছে লালবাজারে। 2.5 ঘন্টা ধরে 9 জন পুলিশ অফিসার 4টা ভিডিও ক্যামেরা নিয়ে আমাদেরকে জেরা করেছে। কেন গাড়ি আটকেছে? সিবিআই জেরা করেছে। কেন গাড়ি আটকেছে? আমরা ফিরে বলছি, কারণ যদি আবার ঘটনা ঘটে রাস্তায় আবার গাড়ি আটকাবো, আর বিধানসভার ভেতরে গিয়ে এদের চুরি দুর্নীতি লুটের গাড়িও আমরা ফিরে আটকাবো। আমরা লড়াই করতে জানি, আমাদের কিছু পাবার নেই। আমরা শুধু জনগণের ইনভলভমেন্ট এক জায়গায় করতে চাইছি। এবার আপনি বুঝে নিন, এই তৃণমূলকে, এই চোর লুটেরা দুর্নীতিগ্রস্ত আপাতগ্রস্ত অমানবিক ডিসেম্বরের 15 তারিখে উন্নয়নের পাঁচালি বের করলো, আর বের করে বললো যে গোটা পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার ছেলে মেয়ে চাকরির ব্যবস্থা করেছে। এই বুথ যে বুথে আজকে আমরা মিটিং করছি, এই বুথে 246 জনের কাজের ব্যবস্থা হওয়ার কথা। একবার পুনে এসে আমাদেরকে বলুন, আপনার বুথে 246 জনের কাজের ব্যবস্থা হয়েছে? মিথ্যাবাদী নয় এরা, নয়। এই মিথ্যাবাদী আপাতগ্রস্ত অমানবিক জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উকিলদেরকে দান করিয়ে অভয়ার বিচারের বিরুদ্ধে লড়াই করায়, তারপরে তারাই রাজ্যসভার এমপি হয়ে যায়, তারাই এমএলএ হয়, তারাই এমপি হয়। আর যারা আপনি করেন ডেড বডিটা 3টে ডেড বডি চোখে পুড়িয়ে দেয়, যে কাউন্সিলররা, সেই কাউন্সিলররা প্রাইজ পায় আর পানিহাটিতে চেয়ারম্যান হয়ে যায়। এরা অমানবিক নয়? এরা ক্রাইমকে আটকাবে? এরা আর এদেরকে কে আটকাবে? বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুনেছি খুব ভালো ভালো ছবি আঁকতে পারেন। ছবি নাকি খুব চড়া দামে বিক্রি হতো, 1,87,00,000 না। যার যেটা গুণ, সেই গুণকে আমাদেরকে স্যালুট করতেই হবে। হয়তো উনি ভালো আঁকেন, 1,87,00,000 ছবি কই, কে কেনে? কেনে তো সারদার মালিক সুদীপ্ত সেন। যে সারদাকে পশ্চিমবঙ্গের ওই মেহনতি মানুষ আর তার সঙ্গে এজেন্টদেরকে লুট করে নেবার জন্য কখনো উড়িষ্যার কোর্টে, কখনো সুপ্রিম কোর্টে, আর কখনো কলকাতার কোর্টে হাজিরা দিচ্ছিল। কি বলেছিল বিজেপির পার্টি? 2019 সালে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে আমাদেরকে সরকারে আনুন, 90টা দিন সময় দিন, সারদা দুর্নীতিতে যারা গ্রস্ত তাদেরকে আমরা সাজা দেব। অমিত শাহ কথা রেখেছে। 90 দিনের একটু বেশি সময় লেগেছে, 10 বছর, 12 বছর, 10 মাস সময় লেগেছে। সারদাতে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন জামিন পেলেন, বাপের পেটার মতন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। করে দেখিয়েছে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, করে দেখালো বিজেপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ঠিক করে দেওয়া সঞ্জয় রায়কে গাঁথি করে দোষী সাব্যস্ত করলো। আমরা বিজেপির কর্মীদেরকে প্রশ্ন করছি, ভাই একবার গিয়ে আপনাদের কেন্দ্রীয় নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কি দুর্নীতি তদন্ত করলে যে বস্তুইতে তৃণমূলকে পুড়িয়ে মারলো আর ভাইটাকে মাঝ রাস্তায় ফেলে রাখলেন। আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করছি, ভাই জিজ্ঞেস করুন আপনার কেন্দ্রীয় নেতাদেরকে, পশ্চিমবঙ্গের রাজ্যের তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাদের কি এত সক্ষতা যে পশ্চিমবঙ্গের গরু পাচারে, মিড ডে মিলের চাল পাচারে, বালি পাচারে, চাকরি বিক্রিতে সিবিআই এর ইনভেস্টিগেশনের ফাইলগুলো কেন মাঝ রাস্তায় ধুলো খাচ্ছে? আমরা জানতে চাইছি বিজেপির কর্মীদের কাছে, ভাই উত্তরপাড়ার মাটিতে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের এই উত্তরপাড়ার সংস্কৃতিকে আপনারা ধ্বংস করে দিতে পারেন না। আসুন আমরা একসাথে দাঁড়াই, বাঁচাই আমাদের উত্তরপাড়াকে, বাঁচাই আমাদের পশ্চিমবঙ্গকে। বেছে নিন আপনার এমএলএ। আমাদের কাছে রাস্তা খোলা আছে, আমাদেরকে রাস্তা থেকে কেউ সরাতে পারবে না। রাস্তাতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছি, করবো, ভয় পাই না।
ভয় পেতে শিখিনি, অন্যায়ের কাছে মাথা নামাতে শিখিনি, আপোষ করতে শিখিনি, পিঠ দেখিয়ে পালিয়ে যেতে শিখিনি। এবার বাকিটা আপনারা ঠিক করবেন। উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গের আওয়াজকে, রাস্তার লড়াইকে বিধানসভাতে কারা নিয়ে যেতে পারে? আমরা আপনাদের কাছে আবেদন অনুরোধ করতে পারি, ভোট দিন রাষ্ট্রের হাতুড়ি তারাকে, ভোট দিন কমরেড মীনাক্ষী মুখার্জিকে। আমরা এমএলএ হয়ে চেয়ারে বসে ঠ্যাং দুলাতে আসিনি। যে আইনের বইটাকে এরা তাকে তুলে দিয়েছে, সরকার পরিচালনার যে রুলস রেগুলেশনকে এরা আলমারিতে, এরা যে লকারে তুলে দিয়েছে, আমরা ওই তাক থেকে আইনের বইটা আর আলমারির লকার থেকে সরকার পরিচালনার রুলস রেগুলেশনের বইটা টেবিলে নামিয়ে সরকার আর পুলিশকে পরিচালনা করতে চায়। গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানে গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চায়। আসুন বাঁচানোর লড়াইতে সামিল হই। যে ভোটে তৃণমূল বিজেপি জেতা মানে উত্তরপাড়া সমেত পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের হেরে যাওয়া। আমরা পশ্চিমবঙ্গের মেহনতি মানুষকে উত্তরপাড়ার ঐতিহ্যকে হেরে যেতে দিতে পারি না। তাই আসুন বাঁচিয়ে নিই পশ্চিমবঙ্গকে, উত্তরপাড়াকে বাঁচানোর লড়াইতে সবাইকে সামিল হতে 29 তারিখ রাষ্ট্রে হাতুড়ি টানাতে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি।